হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমাদেরকে যেটা আমি ডাব্লিউবিসিএস এর সিরিজ করাচ্ছি, এটা তোমাদের ক্লাস নাম্বার 8। আর এই টপিকে তোমাদের আজকে কভার আপ করবো আমি বেসিক্স অফ ইকোনমিক্স, যেহেতু এটা ক্লাস ইকোনমিক্সের সবচেয়ে প্রথম। আর এর আগে যত ক্লাস আমি করে দিয়েছি সেটা প্লেলিস্ট ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটা তোমরা এখনো যদি জয়েন করোনি, তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে আছে, ওখান থেকে তোমরা জয়েন করে নিও। আর এই পিডিএফটা তো তোমাদেরকে আমি যারা পেড ব্যাচে আছে তাদেরকে দিয়ে দিয়েছি। আর এখন জাস্ট এই পিডিএফটা এখন দিচ্ছি না, তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে আমি ঠিক প্রোভাইড করে দিব। ডিসক্রিপশন বক্সে আজকে পাবে না, ঠিক আছে? তো চলো ফ্রেন্ড, স্টার্ট করি আজকে ক্লাসটা, যেটা হচ্ছে তোমাদের বেসিক্স অফ ইকোনমিক্স। তো এখানে কি হচ্ছে, ইকোনমিক্স মানেটা কি? ইকোনমিক্স হচ্ছে কোনো একটা জিনিসের প্রপার ইউটিলাইজেশন। মানে ফর এক্সাম্পল আমি তোমাদেরকে একটা জলের বোতল দিলাম, ফর এক্সাম্পল, এই তো বারবার এটাই থাকে আমার কাছে। তো এই জলের বোতল দিলাম, তো দুজনকে দিলাম, একজনকে একটা জলের বোতল দিলাম আর একজনকে আরেকটা জলের বোতল দিলাম। তো একজন কি করছে, ওটাকে জলটাকে অর্ধেকটা খেলো, তারপরে কি করছে ওটা আর একটা প্রিজার্ভ করে রেখে দিল, তারপরে পরে ইউজ করবে। আরেকজন কি করছে, অর্ধেকটা খেলো, তারপর অর্ধেকটা মুখ ধুলো, আর বাদ বাকি একটু ছিল ওটা কি করেছে, একদম ফেলে দিল। ঠিক আছে? তো তার জন্য কি হচ্ছে, এখানে ইউটিলাইজটা কে ভালো করে করলো? ইউটিলাইজটা করলো যে প্রথম ব্যক্তিটা ছিল, সে কি করলো, ওই জলের বোতলকে কি করলো, আগে খালো, দিয়ে তারপর কি করছে, অর্ধেকটা আছে সেটাকে সেভ করে রাখছে পরে ইউজ করার জন্য। তো ওটাই হচ্ছে প্রপার ইউটিলাইজেশন কোনো একটা জিনিসের, সেটা হচ্ছে তোমাদের ইকোনমিক্স। বাস এটুকু জেনে রাখো, কারণ ডেফিনেশন থেকে তো তোমাদের প্রশ্ন আসবে না, জাস্ট জেনে রাখো ইকোনমিক্সটা কি। প্রপার ইউটিলাইজেশন অফ এনি রিসোর্সেস ইজ ইকোনমিক্স। তারপরে নেক্সট হচ্ছে ফাদার অফ ইকোনমি কাকে বলা হয়? স্যার অ্যাডাম স্মিথকে বলা হয়। উনি দুটো বই লিখেছিলেন, ওই বইগুলোর নাম হচ্ছে ফার্স্ট ওয়েলথ অফ নেশনস, আর সেকেন্ড হচ্ছে দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস। এই দুটো বইগুলো একটু মাথায় রাখবা, কারণ প্রশ্ন আসতে পারে ওয়েলথ অফ নেশনস বইটা কে লিখেছিল? অ্যাডাম স্মিথ লিখেছিল। দেন নেক্সট হচ্ছে তোমাদের আরেকজন ব্রিটিশ ইকোনমিক্স, তার নামও একটু ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স জিনিসটা তোমাদের চলে আসবে। তো কি হচ্ছে ব্রিটিশ ইকোনমিক্স, তার নাম হচ্ছে জন মেনার্ড কেন্স, মানে জে এম কেন্স। ঠিক আছে? ও দুটো বই লিখেছিলেন। ওনার বইয়ের দুটো নাম হচ্ছে, একটা ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে সেকেন্ড ইকোনমিক পলিসি অফ গভর্নমেন্ট। তো এখানে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সটা একটু ইম্পর্টেন্ট, কারণ এটাই আমরা ফুল ইকোনমিক্সে আমরা পড়ি, তাই না? তো এখানে এই দুজন কে হচ্ছে বিদেশি হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে এবার তোমাদের প্রশ্ন আসতেই পারে কি হচ্ছে, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি কাকে বলা হয়? চাণক্যকে বলা হয়। যে চাণক্য, ওরই নাম কৌটিল্য, ওরই নাম বিষ্ণুগুপ্তা। তোমাদেরকে আমি যেটা এনশিয়েন্ট ইন্ডিয়া হিস্ট্রি নোটসটা বানাচ্ছি, সেটা তোমাদেরকে ক্লাস নাম্বার 11-এ প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি সেই হচ্ছে কে, চাণক্য কিংবা কৌটিল্য কিংবা বিষ্ণুগুপ্তা। তারপরে কি হচ্ছে, ফাদার অফ মডার্ন ইকোনমি কাকে বলা হয়? ফাদার অফ মডার্ন ইকোনমি দাদাভাই নরোজিকে বলা হয়, যিনি ছিলেন আমাদের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ওনাকে। আর একটা কি হচ্ছে, কেন ফাদার অফ মডার্ন ইকোনমি বলা হয়, উনি একটা বই লিখেছিলেন। ব্রিটিশরা যেটা আমাদের পুরো ওয়েলথ টাকাগুলোকে একদম নিজে একদম পানির মতন বয়ে নিয়ে চলে যাচ্ছিল নিজের দেশে, তো ওটার উপরে একটা বই লিখেছিল, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তো ওই বই থেকে সবকিছু আমরা জানতে পেরেছিলাম। তো এমন করেই দাদাভাই নরজিকে তখনকার ফাদার অফ মডার্ন ইকোনমিক্স বলা হতো। তারপর হচ্ছে নেক্সট, ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমি রিফর্মস কাকে বলা হয়? তো সেটা হচ্ছে পিভি নরসিমহা রাও। তখন যখন আমাদের 1991-এ একটা ফিনান্সিয়াল ক্রাইসিস এসেছিল না, তো ওখানে কি হচ্ছে, ইন্ডিয়াতে যেটা ফরেস্ট রিজার্ভটা হয়, ফরেস্ট রিজার্ভটা একদমই শেষ হয়ে গেছিলো। দিয়ে তারপরে যেমন শ্রীলঙ্কার এখন অবস্থা হচ্ছে, তো ওটাই ইন্ডিয়ার হতে চলেছিল। দিয়ে তারপরে মনমোহন সিং তখনকার ফিনান্স মিনিস্টার না গভর্নর ছিলেন, তো তারপরে উনি একটা রিকমেন্ডেশন দিয়েছিলেন। পিভি নরসিমহা রাও তখনকার প্রাইম মিনিস্টার ছিল, তো ওনাকে রিকমেন্ডেশন দিল কি আমাদেরকে আইএমএফ এর কাছে যাওয়া উচিত, আর আইএমএফ এর কাছে গেলে আমাদেরকে লোন নিতে হবে, তো ওখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। দিয়ে তারপরে আইএমএফ কি করেছিল, এলপিজি মডেলটা দিয়েছিল। দিয়ে তারপরে আমাদের ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে আমরা বেঁচেছিলাম। এই এলপিজি মডেলটা কি হচ্ছে, সেটা তোমাদেরকে আমি আলাদা আর একটা টপিক আছে, সেখানে তোমাদেরকে ভালো করে পড়িয়ে দেবো। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যখন চ্যাপ্টারটা পড়াবো ওখানে পড়িয়ে দেবো। তো এলপিজি হচ্ছে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, এটা তোমাদেরকে পরে পড়িয়ে দেওয়া হবে ভালো করে, ওকে? তো কি হলো, তোমাদের ফাদার অফ ইন্ডিয়ান ইকোনমিক রিফর্মস বলা হয় পিভি নরসিমহা রাওকে, তখনকার প্রাইম মিনিস্টার ছিলেন। তো এই তিনটা তোমরা মাথায় রাখবা, কারণ এরা হচ্ছেন ইন্ডিয়ান। তারপর হচ্ছে ব্রাঞ্চেস অফ ইকোনমিক। ইকোনমিকে দুটো ব্রাঞ্চ হয়, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ছোট ছোট স্তরে তোমাদের ইকোনমিক্সকে মাইক্রো ইকোনমিক্স বল। ফর এক্সাম্পল মেন লো, তোমাদের বাড়িতে তোমাদের বাবা ইনকাম করে নিয়ে আসলো কত, 10,000 টাকা নিয়ে আসলো, তারপরে মা ওই 10,000 টাকা নিয়ে চালাচ্ছে, তাই না? তো এটা কি হচ্ছে,
এখানে কেমন করে কোথা থেকে আমাদের খরচা করতে হবে, কি জিনিস কিনতে হবে, কোথায় আমাদেরকে পয়সাটা দিতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে, কত টাকা সেভিংস হবে, তারপর এসব জিনিসগুলো কি করছে মা করছে। তো এটা কি হচ্ছে তোমাদের, এটা হচ্ছে ছোট ইকোনমিক্স। এই জিনিসটাই কি হচ্ছে বড় ইকোনমিক্স পুরো ইন্ডিয়াতে হচ্ছে। ইন্ডিয়াতে কি হচ্ছে টোটাল টাকা কোথা থেকে আসছে, দিয়ে তারপরে ওই টাকাটা কোথায় তোমাদের যাচ্ছে। তো এগুলোই তোমাদের বাজেটে সবকিছু বলা হয়। তো এটাই হচ্ছে তোমাদের কি মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ছোট বেসিসে, মানে ইকোনমিক্স অ্যাট ইন্ডিভিজুয়াল লেভেল আর স্মল স্কেল। স্মল স্কেলে যেটা ইকোনমিক্সটা হয় সেটাকে বলি আমরা মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স কোনটাকে বলি, যেটা লার্জ স্কেলে হয়। ঠিক আছে, লার্জ স্কেল ফর এক্সাম্পল মেনে নাও পুরা ইন্ডিয়াতে, কিংবা পুরা ওয়েস্ট বেঙ্গলে, কিংবা পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক্স যেটাকে তোমরা বলছো সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো এটা হচ্ছে তোমাদের লার্জ স্কেলের। তো মাইক্রো হচ্ছে তোমাদের স্মল স্কেলের, আর ম্যাক্রো হচ্ছে তোমাদের লার্জ স্কেলের। দুটো হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের আবার তোমাদের চারটে ভাগ আছে। সেটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর, তারপরে প্রডিউসার সেক্টর, তারপরে গভর্নমেন্ট সেক্টর, তারপরে এক্সটার্নাল সেক্টর। তো হাউস হোল্ড সেক্টর কাদেরকে বলা হয়, যারা হচ্ছে কনজিউমার, মানে আমরা আমরা কি করছি, ফাইনাল গুডস যেটা তৈরি হয়ে আসছে সেগুলোকে আমরা কনজিউম করছি, আমরা টাকা লেনদেন করে। রোডের পাশে বাড়ি হলে যা হয়। তো যাই হোক, তোমাদের ফাইনাল হাউস হোল্ড সেক্টর কাদেরকে বলা হয়, আমাদেরকে বলা হয় যারা টাকা লেনদেন করছে, কিংবা আমরা জিনিস কেনার জন্য আমরা টাকাটা প্রোভাইড করলাম, তারপরে ফাইনাল গুডসগুলো আমরা কনজিউম করলাম, আমরা হচ্ছে হাউস হোল্ড সেক্টরে পড়ছি। তারপর হচ্ছে প্রডিউসার সেক্টর কাদেরকে বলা হয়, যারা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিংবা বিজনেস সেক্টর এদেরকে বলা হয়, যারা জিনিসগুলো প্রডিউস করে। ফর এক্সাম্পল মেনে নাও ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, হ্যাঁ মেনে নাও তোমরা এই কি জলই খাচ্ছ, জলটা কি হচ্ছে তোমাদের প্যাকেজ হয়ে আসছে। প্যাকেজ কোথায় থেকে হয়ে আসছে, কোম্পানি থেকে প্যাকেজ হয়ে আসছে, তাই না? তো ওরা কি করলো, কোম্পানি থেকে যে ডাইরেক্ট তুমি কিনবা সেটা না, কোম্পানিগুলো কি করলো, প্যাকেজ করলো জল, তোমার প্যাকেজ করে আলাদাভাবে একটা ডিস্ট্রিবিউটরকে দিয়ে দিল, ডিস্ট্রিবিউটর তোমাদের হোলসেলারকে দিয়ে দিল, হোলসেলার তোমাদেরকে বিক্রি করছে, কিংবা অন্য জায়গা থেকে তুমি দোকান থেকে কিনছো। তো ওটা কি হচ্ছে, এই সব জিনিসগুলো যেগুলো তোমাদের প্রডিউস করছে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের প্রডিউসার সেক্টর, কিংবা তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কিংবা বিজনেস সেক্টরও বলা হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে নেক্সট গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্ট সেক্টরের কাজ কি হচ্ছে, সব জিনিসগুলোকে রেগুলেট করা। ফর এক্সাম্পল এই জলের বোতলটা দাম, একটা জলের বোতল দেখবা তোমাদের, যেটা আইআরসিটিসি বিক্রি করে জলের বোতলটা তোমাদের রেলওয়ে স্টেশনের ভিতরে, সেটা 15 টাকাতে পাওয়া যায়, তাই না? কিন্তু সেম সেম জল বোতলটা তুমি অন্য জায়গাতে কেনো 20 টাকাতে পাওয়া যায়। তো কি হচ্ছে, এখানে 5 টাকা ডিফারেন্স হচ্ছে। কেন হচ্ছে এটা? কারণ কি হচ্ছে, গভর্নমেন্ট এটাকে রেগুলেট করছে। সব জায়গায় যে জলের দাম একই হবে সেটাও না, আর সব জায়গায় এই জলের দামে যে 100 টাকা হয়ে যাবে এমনও হবে না। কেন হবে না? কারণ কি হচ্ছে, এই জিনিসের দাম একটা ফিক্স করা আছে গভর্নমেন্ট দ্বারা, কি এই জিনিসের দাম তুমি এই রেটের বেশি বিক্রি করতে পারবে না। কমে বিক্রি করতে পারো, ডিসকাউন্ট দাও, ঠিক আছে, কিন্তু তার বেশি বিক্রি করতে পারবে না। তো এই সব জিনিসগুলো রেগুলেট কে করছে, এগুলো কন্ট্রোল করছে গভর্নমেন্ট, কন্ট্রোল করছে। তো এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর। গভর্নমেন্ট সেক্টরের কাজ হচ্ছে জাস্ট জিনিসগুলোকে রেগুলেট করা। তারপর হচ্ছে তোমাদের এক্সটার্নাল সেক্টর। এক্সটার্নাল মানে দেশের বাইরে যেটা লেনদেন, যাই কিছু এক্সপোর্ট ইম্পোর্ট যাই কিছু হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এক্সটার্নাল সেক্টর। ওকে, তো এটা হচ্ছে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্সের চারটে তোমাদের সেক্টর হয়। সেটা হচ্ছে হাউস হোল্ড সেক্টর, প্রডিউসার সেক্টর, গভর্নমেন্ট সেক্টর আর এক্সটার্নাল সেক্টর। এটা হয়ে গেল। তারপর হচ্ছে টাইপস অফ ইকোনমি। ইকোনমি হচ্ছে তোমাদের বেসিক্যালি 3 টাইপের, আরো আরো অনেক টাইপের আছে, কিন্তু এই 3 টাইপই তোমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি, তারপরে সোশ্যালিস্ট ইকোনমি, তারপরে মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি কি হচ্ছে, ওই ইকোনমি যেটাকে চালায় কি কোনো একটা প্রাইভেট ওনারশিপরা চালায়। মানে ফর এক্সাম্পল ইউএসএ তে কি হয়, ইউএসএ তে তোমাদের যে পুলিশটা আছে, পুলিশটা কি গভর্নমেন্ট বেজ না, গভর্নমেন্ট বেজ না। তাদের কি হয়, টেন্ডার পাস হয়, 2 বছর না 3 বছরের টেন্ডার পাস হলো। তারপরে কি করছে, এই ফর এক্সাম্পল তুমি যদি কোনো একটা বড় ইনস্টিটিউশনে গিয়েছো, কিংবা বড় তোমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট কিংবা কোনো একটা জায়গাতে গিয়েছো, ওখানে দেখবা তোমরা কি ওরিয়ন, তারপরে প্যান্থার, তারপরে এগুলো সব ছোট ছোট সিকিউরিটি গার্ডস গুলো থাকে না। তো এগুলো কি হচ্ছে, কোনো একটা সংস্থার সঙ্গে রিলেটেড, তারা কোনো সরকারি চাকরি করছে না, তারা কোনো একটা সংস্থার সঙ্গে রিলেটেড, তাদেরকে বেতন দেওয়া হয় তো ডিউটি হিসাবে। তো অমন করে কি হচ্ছে, ইউএসএ তে তাই হচ্ছে। ইউএসএ তে কি হচ্ছে, তোমাদের পুরো একটা সংস্থা আছে পুলিশদের, তারা একটা টেন্ডার পাস করলো, তারা টেন্ডারটা পেয়ে গেলো। এবার কি হচ্ছে, 2 বছর পর্যন্ত তারা পুলিশ থাকবে। তারপরে কি হচ্ছে, 2 বছর শেষ হয়ে গেলো, তারপরে আবার টেন্ডার কোয়ালিফাই করাতে হবে। যদি টেন্ডার তারা না পায়, তাহলে অন্যজন যদি টেন্ডার পায়, তাহলে পুলিশগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, ইউএসএ যে পুলিশটা হচ্ছে সেটা গভর্নমেন্ট পুলিশ না। যেমন আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে, আমাদের ইন্ডিয়াতে পুলিশ যেটা হচ্ছে সেটা হচ্ছে গভর্নমেন্ট, সেন্ট্রাল।
তো সেন্ট্রাল গভর্নমেন্ট কিংবা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের কি আছে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ, এগুলো পুলিশ হচ্ছে তাদের হোম মিনিস্ট্রি আন্ডারে আসছে। আর আমাদের এই স্টেট পুলিশের যেটা ডব্লিউবিপি, যেটা জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো এমন করে কি হচ্ছে স্টেটের এগুলো কি হচ্ছে কিংবা সেন্ট্রাল কি হচ্ছে, এগুলো গভর্নমেন্ট রেগুলেট করছে, গভর্নমেন্ট তাদেরকে স্যালারি দিচ্ছে, তাই না? তো এটা কি হচ্ছে একটা ক্যাপিটালাইজড ইকোনমি, এখান থেকে বুঝতে পারছো। কিংবা এমন করে দেখো এবার ইউএসএ যত তোমাদের কোম্পানিজ গুলো আছে, ইউএসএ পুরা যে খরচটা, টাকা খরচটা সবকিছু কারা চালায়? বেসিক্যালি কোম্পানিজরা চালায়। আর যত তোমাদের কোম্পানি মানে ইউএসএ তে যত কিছু তোমাদের কন্ট্রোল করা যায়, যত কিছু তোমাদের মানি ফ্লো হচ্ছে কিংবা যত কিছু তোমাদের যারাও ইনকাম করছে, ম্যাক্সিমাম কারা আছে? সবাই কোম্পানিতে জব করে। তাহলে কি হচ্ছে, ফর এক্সাম্পল অ্যাপল হয়ে গেল, তারপরে গুগল হয়ে গেল, তারপরে ফেসবুক হয়ে গেল, যত কিছু আছে সব তো কোম্পানি ওন, তাই না? প্রাইভেট ওনারশিপ, তারাই তোমাদের কি পুরো ইকোনমিকে কন্ট্রোল মানে রান করছে। এবার তোমরা বলবো তাহলে স্যার ওখানে গভর্নমেন্ট কেন এই লেখায় ফালতুতে? তাহলে কোম্পানিরাই যদি সবকিছু করে, গভর্নমেন্টরা কি করে? তাদেরকে প্রোটেকশনটা প্রোভাইড করে, প্রোটেকশন প্রোভাইড করছে আর রেগুলেট করছে। ফর এক্সাম্পল মেনে নাও ফেসবুকে নিজের ইচ্ছা মতন যে সবকিছু আপলোড করতে পারবে কিংবা নিজের ইচ্ছা মতন যে সবকিছু তোমাদের চালাতে পারবে, মেনে নাও কাউরি অ্যাকাউন্ট বন্ধ করে দিল, এমন করে যে হবে, সেটা হবে না। কেন হবে না? কারণ কি হচ্ছে, সেগুলো কি আছে, একটা প্রোটোকল আছে, পলিসি আছে, সেগুলোকে গভর্নমেন্ট ফিক্স করে দেয়। হ্যাঁ, এই পলিসি থ্রু তোমরা সব কিছু চলো, তাহলে ঠিক আছে। তো এটাই কি হচ্ছে তোমাদের প্রাইভেট ওনার্সরা, হ্যাঁ ডেফিনেটলি ওখানে মালিক, কিন্তু কি হচ্ছে গভর্নমেন্ট তার উপরে তাদেরকে রেগুলেট করে আর কি করছে তোমাদেরকে এখানে তাদেরকে প্রোটেকশনটা প্রোভাইড করছে। এটুকু হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি সিম্পল ভাষায় কি, ইকোনমি যেটা রান হয় সেটা কি প্রাইভেট ওনার্সরা রান করে। তারপর হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, যেটা হচ্ছে শুধু প্রাইভেট না, এখানে অনলি যা পাবলিক, ফর এক্সাম্পল গভর্নমেন্ট যারা আছে, গভর্নমেন্ট রাই সবচেয়ে বড় হেড, ঠিক আছে? যদি মেয়ে লাও কেউ কোনো একটা কোম্পানি গেঞ্জি বানাচ্ছে, এই তো কলারওয়ালা গেঞ্জি বানাচ্ছে, এবার হচ্ছে তোমাদের কলারওয়ালা গেঞ্জি বানালো, তারপরে হচ্ছে গভর্নমেন্ট বলছে না তুমি কলারওয়ালা গেঞ্জি বানাবা, তুমি এবার শুধু গোল গেঞ্জিওয়ালা গুলো বানাবা। তাহলে কি হচ্ছে, এখানে যত কিছু যাই কিছু চলুক না কেন, সবার উপরে গভর্নমেন্টের হাত থাকে, মানে গভর্নমেন্ট এখানে সবচেয়ে বড় হেড হচ্ছে। কিংবা যত কিছু তোমাদের প্ল্যানিং গুলো বানানো হয়, ফর এক্সাম্পল কোনো ভাতা দেওয়া হবে কিংবা কোনো সাবসিডি দেওয়া হবে, কিংবা তোমাদেরকে ফর এক্সাম্পল এখন যেটা কন্যাশ্রী, রূপশ্রী, এগুলো যেটা দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে দেওয়া হচ্ছে, তাই না? তো ওটাই কি হচ্ছে, যত কিছু প্ল্যানিং করা হবে সবকিছু গভর্নমেন্ট দ্বারা প্ল্যানিং করা হবে, প্রাইভেট ওনারদের এখানে কোনো হাত থাকবে না। তো ওটাই কি হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, ইকোনমি ড্রিভেন বাই গভর্নমেন্ট অর প্ল্যান্ড ইকোনমি, ইকোনমি, ঠিক আছে? তো কি হচ্ছে, একটা গভর্নমেন্ট যেটা যে কোনো একটা ইকোনমিকে চালায় শুধুমাত্র গভর্নমেন্ট, প্রাইভেট ওনারদের এখানে কোনো কাজ নাই। তো কি হচ্ছে, সেটাই হচ্ছে তোমাদের কি সোশ্যালিস্ট ইকোনমি। প্রাইভেট ওনাররা গভর্নমেন্টের আন্ডারে কাজ করবে, সেটা ঠিক আছে। তো এটাই তোমাদের সোশ্যালিস্ট ইকোনমি হয়ে গেলো। তারপর হচ্ছে মিক্সড ইকোনমি, যেটা আমাদের ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে কি হচ্ছে, রিলায়েন্সও আছে, টাটাও আছে, তারপরে বিএসএনএলও আছে, এয়ারটেলও আছে, তারপরে ইন্ডিয়ান রেলওয়েও আছে, এনটিপিসিও আছে। এগুলো কি হচ্ছে, ইন্ডিয়ান রেলওয়ে, এনটিপিসি, এগুলো সরকারি সংস্থা। তারপরে হচ্ছে রিলায়েন্স, এটা প্রাইভেট সংস্থা, তাই না? সবাই তো এখানে আছে না, সবাই এখানে তোমাদের মিক্সড ইকোনমি থাকবে। তো এখানে তোমাদের গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট দুটো একসঙ্গে মিলে কাজ করে। গভর্নমেন্টকে আমরা পাবলিক সেক্টর বলি। তো কম্বিনেশন অফ ক্যাপিটালিস্ট অ্যান্ড সোশ্যালিস্ট বলা হবে, কিংবা কম্বিনেশন অফ প্রাইভেট সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেক্টর, দুটোই মিলে একসঙ্গে এখানে কাজ করে। তো এদের যদি এক্সাম্পলস তোমাদেরকে জিজ্ঞেস করতে বলে, মানে বলে কি দেশটা কোন ইকোনমি ফলো করে, তো এই এক্সাম্পলস গুলো একটু জেনে নাও। হংকং, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড, এরা কি হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি। ইউএসএ তুমি একদিক থেকে বলতে পারো। তারপরে হচ্ছে সোশ্যালিস্ট ইকোনমি, যেমন নর্থ কোরিয়া, বুঝতেই পারছো নর্থ কোরিয়াতে কি হচ্ছে, শুধু দুটো টিভি চ্যানেল আছে, আর দুটো টিভি চ্যানেলে শুধুমাত্র গভর্নমেন্ট জিনিসই চলবে, তাও ওই কি নাম, কিং জিনপিং এর জিনিসগুলো চলবে, তাই না? তো ওটা কি হচ্ছে, গভর্নমেন্ট সবকিছু কন্ট্রোল করছে, তার কথা ছাড়া কিছু চলবে না। তো এটাই হচ্ছে তোমাদের নর্থ কোরিয়া। তারপরে চাইনাতেও যেটা হচ্ছে এখন, তারপর হচ্ছে তোমাদের কিউবা। তো এগুলো সবকিছু হচ্ছে কি সোশ্যালিস্ট ইকোনমি বলা হচ্ছে। আর মিক্সড ইকোনমি ফর এক্সাম্পল আয়ারল্যান্ড, সুইডেন, ফ্রান্স। আর ইন্ডিয়াতে কি হচ্ছে 27% সব প্রাইভেট সেক্টররা চালায়, বাদ বাকি গভর্নমেন্ট সেক্টর গুলো চালায়। তো এটা তোমাদের কি হলো, টাইপস অফ ইকোনমি। তারপর হচ্ছে সেক্টরস অফ ইকোনমি। সেক্টরস অফ ইকোনমি তিন ভাগে ভাগ আছে, on the basis of activity and nature, on the basis of work condition, and on the basis of asset ownership. তো ফার্স্ট আমরা দেখবো অ্যাক্টিভিটি নেচার, মানে কি কাজ করছে না করছে সেটার উপরে ইকোনমি কি কোন কোন সেক্টরে ভাগ করা আছে। তো ইকোনমি ডিভাইডেড ইন 3 সেক্টর ডিপেন্ডিং অন দেয়ার অ্যাক্টিভিটি সাচ অ্যাজ এক্সট্রাকশন অফ র মেটেরিয়াল, যেটাকে আমরা প্রাইমারি সেক্টর বলি, ম্যানুফ্যাকচারিং, যেটাকে আমরা সেকেন্ডারি সেক্টর বলি, আর সার্ভিস, মানে যেটাকে আমরা টারসিয়ারি সেক্টর বলি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমাদের কি ইকোনমি
যেটা কিসের উপর ডিপেন্ড করছে, যেটা ডিপেন্ড হচ্ছে অ্যাক্টিভিটি এন্ড নেচারের উপর ডিপেন্ড করছে। তো ফার্স্ট হচ্ছে আমাদের সেক্টরস কটা, তাহলে ইকোনমিক্সে অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড যদি করি তাহলে সেটা হচ্ছে তিনটে, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টারশিয়ারি সেক্টর, তারপর ক্লেপ্টো সেক্টর আছে, তারপরে বিপিও সেক্টর আছে, অনেকগুলো সেক্টর আছে, কিন্তু তোমাদেরকে শুধুমাত্র তিনটে সেক্টরই পড়তে হবে, ভিতরে বেশি ডিপলি যেতে হবে না, ঠিক আছে? কারণ আমি রমেশ সিং এ পড়েছিলাম, দিয়ে ওখানে দেখেছিলাম মানে আরো 4-5টা সেক্টর দেখিয়েছিল, ছোট সেক্টর দেখিয়েছিল, কিন্তু ওগুলো অত ভিতরে তোমাদেরকে ডিপলি যেতে হবে না, বুঝতে পেরেছো? তো এখানে কি হচ্ছে, প্রাইমারি সেক্টর কোনগুলোকে বলা হয়, প্রাইমারি সেক্টর হচ্ছে তোমাদের এগ্রিকালচার সেক্টরকে বলা হয়। আর নেক্সট সেকেন্ডারি সেক্টর হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বলা হয়। তারপর টারশিয়ারি সেক্টর হচ্ছে তোমাদের সার্ভিস সেক্টরকে বলা হয়, ঠিক আছে? তো প্রাইমারি হচ্ছে এগ্রিকালচার সেক্টর, সেকেন্ডারি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর কিংবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আর টারশিয়ারি হচ্ছে তোমাদের সার্ভিস সেক্টরটা। এবার এখানে প্রশ্ন আসে কেমন করে, কন্ট্রিবিউশন কার কত, প্রাইমারি সেক্টরে জিডিপি তে কন্ট্রিবিউশন কত, আর এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউশন কত, এবং তাদের এক্সাম্পল আর ওয়ার্কারদের টাইপগুলো কি কি হয়। তো প্রাইমারি সেক্টর যেটা হচ্ছে তার জিডিপি তে শেয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে 16%, মানে তারা জিডিপি তে কত পার্সেন্ট এই তারা সাপোর্ট করে কিংবা কন্ট্রিবিউট করে, তো সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে 100% আমি ধরছি। এটাকে যখন তুমি যোগ করবে না, ধরে রাখো এটা 100 হয়ে যাবে, এটাকে যখন তুমি যোগ করবা জাস্ট অন অ্যান অ্যাভারেজ এটা 100 ধরে রাখবে, ঠিক আছে? তো জিডিপি তে তোমাদের সবচেয়ে বেশি কে করে, সবচেয়ে কম কে করে, এমন করে তোমাদের প্রশ্নগুলো আসে। তো প্রিভিয়াস এর কোশ্চেন্স গুলো এখানে আছে, এমন নাকি নাই, এখানে প্রিভিয়াস এর কোশ্চেন্স গুলো সবকিছু তোমাদের দিয়ে আছে, এগুলো তোমাদের সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো এখানে চলো দেখি, প্রাইমারি সেক্টরটা জিডিপি তে 16% কন্ট্রিবিউট করে, আর এমপ্লয়মেন্টে 41.49% কন্ট্রিবিউট করে। কোনো একটা দেশ যদি 50%-এর বেশি এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউট করে, তাহলে ওই দেশকে আমরা কি অ্যাগ্রিগেরিয়ান কান্ট্রি বলি, অ্যাগ্রিগেরিয়ান সেক্টর বলি, ঠিক আছে? তো ওটাই কি হচ্ছে, কৃষি প্রধান দেশ বলা হয় না এমন, যেই দেশে তোমাদের 50%-এর বেশি কি এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউশনটা থাকে। ইন্ডিয়াতে আস্তে আস্তে এটা কমছে, আগে 50%-এর বেশি ছিল, কিন্তু এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এগুলো তোমাদের একদম আপডেটেড, এগুলো আমি গভর্নমেন্টের সাইট থেকে নিয়ে আসি, মসপায়ের থেকে নিয়ে আসি, তো ওখান থেকেই সবকিছু এগুলো আপডেটেড। তো এটা হচ্ছে তোমাদের এমপ্লয়মেন্টে কন্ট্রিবিউশন কত করে, 41.49%, অ্যাপ্রক্সিমেটলি 42% বলে দিতে পারো। তারপর হচ্ছে তাদের এক্সাম্পল কি হচ্ছে, ফর এক্সাম্পল ডাইরেক্টলি ইউজ নেচার, তারা নেচারকে ইউজ করে, রিসোর্সেস গুলোকে ইউজ করে, তারপর ফর এক্সাম্পল এগ্রিকালচার, মাইনিং, ফিশিং, এগুলো হচ্ছে। ফর এক্সাম্পল মেনে নাও, তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই তিনটে জিনিস। এই কি বুঝাবো, হ্যাঁ গম, ঠিক আছে? এখন যে গমের চাষ চলছে তো গ্রামে, তো কি হচ্ছে গমটা, গমটা কি হলো, গমটা তোমাদের চাষিরা চাষ করলো, তো এটা কি হচ্ছে এগ্রিকালচার সেক্টর হলো। ওখানে কি হচ্ছে, তোমাদের মুনিশ লেগেছে কিংবা অনেকজন লেগেছে, দিয়ে তারপরে ওই গমটা চাষ হয়ে তোমাদের উঠলো। এবার এই চাষ হয়ে গমটা সব যে আমরা খেয়ে নিবো এমন তো নয়, ঠিক আছে? কি হচ্ছে, এই গমটা এবার কোথায় যাবে, এবার ইন্ডাস্ট্রিতে যাবে, কোথায় যাবে, ফ্যাক্টরিতে যাবে। ফ্যাক্টরিতে কি হলো, ফ্যাক্টরিতে এবার ওগুলো ভালো করে প্যাক হয়ে গেলো। প্যাক হলো কেমন করে, আটা, আটা চাক্কিতে তোমাদের পিষে গেল, দিয়ে তারপর আশীর্বাদ আটা, তারপরে আর কি কি যে ফরচুন আটা আছে, আর কি কি যে আটা আছে, এখান থেকে কিনে নেবে 15 টাকায়, বিক্রি করবে 30 টাকায়, একদম ডবল দামে বিক্রি করবে। তো ওই জিনিসটাই হচ্ছে। তো এটা কি হচ্ছে, তোমাদের যারা তৈরি করলো তারা হচ্ছে কি এগ্রিকালচার সেক্টরে করছে। তারপরে কি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেটা তোমাদের ব্যাগে প্যাক হলো, ভালো করে প্যাক হয়ে গেল, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে প্যাক হয়ে কার কাছে যাচ্ছে, তোমাদের দোকানে যাচ্ছে। এবার দোকান কি করছে, দোকানগুলো তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে, স্যার আসুন আমাদের কাছে, আমরা আপনাদেরকে বিক্রি করে দিচ্ছি, আমরা আপনাদেরকে এখন হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি। তো এরা এরা কি করছে, আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে। ইন্ডাস্ট্রি মানে ফ্যাক্টরি থেকে যে ডাইরেক্ট তোমরা কিনবা, কখনো হয় না এটা, কখনো ফ্যাক্টরি থেকে তোমরা কিনো, তোমরা কোথায় থেকে কিনো, দোকানগুলো থেকে। আর এই দোকানগুলো হচ্ছে তোমাদের কি টারশিয়ারি সেক্টরে পড়ে। তো বুঝতে পারলাম, যারা তৈরি করলো চাষিরা তারা পড়ছে প্রাইমারি সেক্টরে। ইন্ডাস্ট্রিতে কি করলো, গমগুলো প্যাকিং হলো, পরিষ্কার করা হলো, যত কিছু আছে সবকিছু করা হলো, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টরে পড়ছে। তারপরে কি হচ্ছে, দোকানে আসছে, দোকান থেকে আমরা কিনছি, তো দোকানটা আমাদেরকে সার্ভিস প্রোভাইড করছে, সেটা হচ্ছে টারশিয়ারি সেক্টর আছে। এটা হচ্ছে প্রতি জিনিস এমন করে আছে, যেমন মেনে নাও তোমাদের এই কাপড়, এই কাপড় আছে, এই কাপড়টা কেমন করে তৈরি হলো, কাপড়টা তো তোমাদের কটন, ফর এক্সাম্পল মেনে নাও, এই কাপড়টা আগে কটনটা কি হলো, চাষিরা চাষ করলো, দিয়ে তারপরে ওটা বিক্রি করে দিল, কেজি হিসাবে তোমাদের বিক্রি করে দিল। তারপরে কি হচ্ছে, ইন্ডাস্ট্রিতে ওটাকে উইভ করে সবকিছু করে, তো তোমাদের ওটা কি কাপড় তৈরি করা হলো, অনেকগুলো কাপড় তৈরি করা হলো, তারপরে ওটা বিগ বাজার কিংবা সেন্ট্রাল কিংবা যে কোনো দোকানে তোমাদের দিয়ে দেওয়া হলো, দিয়ে ওখান থেকে তোমরা কিনছো। তাহলে কি হচ্ছে, কাপড়টা চাষিরা চাষ করলো, তারপরে কি হচ্ছে, ওটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ওটা কাপড় বানিয়ে দিল, দিয়ে তারপরে তোমাদের এটা বিক্রি হচ্ছে। তো এমন করে তোমাদের প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি সেক্টর গুলো আছে, ঠিক আছে?
তো এগুলো হচ্ছে তোমাদের সেক্টরস গুলো ভালো করে আমি এক্সপ্লেন করে দিয়ে দিলাম। তারপরে এই জাস্ট ডেটাস গুলো একটু মাথায় রাখবা, সেগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর জিডিপি তে 16% আর এমপ্লয়মেন্টে 41.49% পারে। তারপর সেকেন্ডারি সেক্টর তোমাদের জিডিপি তে 31% এন্ড এমপ্লয়মেন্টে 26.18%। তারপরে টারশিয়ারি সেক্টরে জিডিপি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে, সেটা হচ্ছে 53.66%, আর এমপ্লয়মেন্টে সবচেয়ে তোমাদের কম করে, সেটা হচ্ছে 32.33%। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এখন বর্তমানে পার্সেন্টেজের হার কে কত কন্ট্রিবিউট করে। তারপরে হচ্ছে সেকেন্ডারি সেক্টরের এক্সাম্পল হচ্ছে ফ্যাক্টরি, রিফাইনারি, ম্যানুফ্যাকচারিং হাব, এগুলো হচ্ছে। আর টার্সিয়ারি সেক্টরে এক্সাম্পল গুলো হচ্ছে ফিনান্সিং ইনস্টিটিউট কিংবা ব্যাংক বলতে পারো, তারপরে ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রিজ, ফর এক্সাম্পল তুমি কোনো একটা দোকান বলতে পারো, তারপরে রেলওয়েজ, এগুলো হচ্ছে তোমাদের কি টার্সিয়ারি সেক্টরে কিংবা সার্ভিস সেক্টরে পড়ে। ঠিক আছে, যারা জব করছে তারা কি সবাই টার্সিয়ারি সেক্টরে পড়ে। এবার কি হচ্ছে তাদের ওয়ার্কার্সদের টাইপ কি হয়, যারা প্রাইমারি সেক্টরে হয় তাদেরকে রেড কলার ওয়ার্কার্স বলা হয়, যারা সেকেন্ডারি সেক্টরে তাদেরকে ব্লু কলার, আর যারা টার্সিয়ারি সেক্টর তাদেরকে হোয়াইট কলার। এটা মাথায় রাখবা। ঠিক আছে, এই হোয়াইট কলার, ব্লু কলার এগুলো জিজ্ঞেস করে নিতে পারে। তারপর হচ্ছে পিঙ্ক কলার ওয়ার্কার্স একটা হয়। পিঙ্ক কলার ওয়ার্কার্স কাদেরকে বলে, কিছু কিছু কাজ আছে যেগুলো শুধুমাত্র মহিলারা করতে পারে, ছেলেরা করে না, শুধু মহিলারা করে। ফর এক্সাম্পল মেয়েরাও সিস্টার হলো, আয়া হলো, তারপরে হচ্ছে তোমাদের বেবি সিটার হলো, তারপরে নার্স হলো, এগুলো কি হচ্ছে এগুলো শুধু মহিলারাই করে, ছেলেরা করে না। কারণ ওখানে একটু নম্রতা, তারপরে একটু আদর, এগুলো সবকিছু লাগে। আর ছেলেরা হচ্ছে একটু হাঙ্গর টাঙ্গর টাইপ, সব সাঁড়কে বাচ্চা হ্যাঁ, ভালো করে তো কথা বলতে পারবে না। তো তার জন্য কি হচ্ছে এখানে সব শুধু মহিলাদেরকে নেওয়া হয়। তো এটাই হচ্ছে তোমাদের পিঙ্ক কলার ওয়ার্কার্স। তারপরে নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ ওয়ার্কিং কন্ডিশন, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে কি হচ্ছে আমাদের সেক্টর কত ভাগে ভাগ আছে, দুই ভাগে ভাগ আছে। একটা হচ্ছে অর্গানাইজ সেক্টর আর একটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ সেক্টর কাদেরকে বলে, যারা জব করছে। জব করছে মানে কি হচ্ছে মাসে মাসে জব করছে, মাসে মাসে তারা স্যালারি পেয়ে যাচ্ছে, ওইটাই তাদের খরচ হচ্ছে এমন করে, তাদেরকে বলছে আমাদের অর্গানাইজ সেক্টর। তারপরে কি আছে তাদের পিএফ অ্যাকাউন্ট আছে, তারপরে কত টাকা আসছে কত টাকা যাচ্ছে, ট্যাক্স গুলো আগে থেকে কেটে নিচ্ছে গভর্নমেন্ট, এগুলো কি হচ্ছে সবকিছু ভালোভাবে ওয়েল অর্গানাইজ আছে। কিন্তু আনঅর্গানাইজ সেক্টর কি হচ্ছে, ফর এক্সাম্পল আমরা আমরা কি হচ্ছে এক মাসে 1 লাখ টাকা ইনকাম হলো, আর এক মাসে 1,000 টাকাও ইনকাম হচ্ছে না, তারপরের মাসে 2 লাখ টাকা ইনকাম হলো, তারপরের মাসে আমি 1 টাকাও ইনকাম করতে পারছি না। তো এগুলো কি হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর, যারা টিউশন পড়াচ্ছে কিংবা যারা মানে গভর্নমেন্ট জব যারা করছে না, কিংবা যারা ডেইলি ওয়ার্কার্স বলা হচ্ছে, মানে আজকে গেল মানে মানে একটু খাটলো, তাহলে কি হচ্ছে তোমাদের 3,000 টাকা ইনকাম করিলো, যে তারপরের দিন একটু অসুস্থ হয়ে গেলো, যেতে পারলো না, তাহলে কি হলো ইনকামই হলো না। কিংবা আমাদের পিএফ যে অ্যাকাউন্ট হচ্ছে এগুলো সবকিছু আছে না, গভর্নমেন্টের কাছে কিছু আমাদের রেকর্ডস গুলো নাই। তো এটা হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর। আর তাহলে কি হচ্ছে তোমাদের অন দ্য বেসিস অফ ওয়ার্কিং কন্ডিশনস, এটাতে আমাদের দুই ভাগে ভাগ করা আছে, অর্গানাইজ সেক্টর এন্ড আনঅর্গানাইজ সেক্টর। অর্গানাইজ কাদেরকে বলা হয়, এমপ্লয়েড কে বলা হয়, আনঅর্গানাইজ যারা ডেইলি ওয়ার্কার্স হচ্ছে তাদেরকে বলা হয়। বুঝতে পারছো, এটা হয়। তারপরে হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাসেট ওনারশিপ। অ্যাসেট ওনারশিপ মানে যে কোনো জিনিসের ওনারশিপ কার উপরে, মানে কার কাছে আছে, তার মালিকানা হক কার কাছে আছে। ঠিক আছে, তো অমন করে দেখতে গেলে তোমাদের কি হচ্ছে দুই ভাগে ভাগ আছে, একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট। পাবলিক হচ্ছে গভর্নমেন্ট, আর প্রাইভেট হচ্ছে কোনো একজন কিংবা তোমাদের কোনো একটা বোর্ড অফ মেম্বার্স, এগুলোকে বলা হচ্ছে। তো পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট সেক্টর, ফর এক্সাম্পল যে বড় বড় কোম্পানিজ গুলো আছে যেগুলো তোমাদের মা রত্না, মিনি রত্না, এগুলো হচ্ছে না, তো এগুলো হচ্ছে তোমাদের কি গভর্নমেন্ট অর্গানাইজেশন, মানে কি পাবলিক সেক্টর আন্ডারটেকিং বলা হয়, পিএসইউ বলা হয়, পিএসসি বলা হয় না যেগুলো, ওটাই হচ্ছে তোমাদের কি এগুলো হচ্ছে পাবলিক অ্যাসেটস বলা হয়, যেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্টের কাছে যার কন্ট্রোলটা আছে। সবকিছু কন্ট্রোল কারা করে, গভর্নমেন্ট করে। এটার মানে হচ্ছে গভর্নমেন্টের 100% থাকবে এমনটা হয় না। কি হচ্ছে কিছু শেয়ার প্রাইভেটেরও থাকে, কিন্তু কি হচ্ছে 50%-এর বেশি যদি কারোর কাছে আছে তাহলে ও হচ্ছে তার মালিক। তো এমন করে কি হচ্ছে টুইটারটা এখন তোমরা বুঝতে পারছো এলন মাস্ক কিনতে চলেছে। তো ওটাই হচ্ছে তোমাদের কি অন দ্য বেসিস অফ অ্যাসেট ওনারশিপ, যদি কারোর কাছে 50%-এর বেশি শেয়ার আছে তাহলে ও হচ্ছে তার মালিক। তাহলে গভর্নমেন্ট কখনো এই মহারত্না, মিনিরত্না, নবরত্না কোম্পানির শেয়ারস গুলো প্রাইভেটকে কখনো 50%-এর বেশি বিক্রি করে না। তো যদি বিক্রি করে দিচ্ছে তাহলে ওটা হচ্ছে তোমাদের প্রাইভেট ওনারশিপ হয়ে যায়। ঠিক আছে, তো ওটা হচ্ছে তোমাদের পাবলিক সেক্টর কাদেরকে বলা হচ্ছে, মহারত্না কোম্পানিজ গুলোকে বলা হচ্ছে, কিংবা বড় বড় কোম্পানিজ যেগুলো আমি লিস্ট এখানে দিয়েছি সেগুলো এখন বলে দিচ্ছি। আর প্রাইভেট ওনারশিপ যেটা বুঝতেই পারছো, প্রাইভেট কারা হচ্ছে, রিলায়েন্স, টাটা, বিড়লা, তারপরে তোমাদের বিপ্রো, তারপরে টিসিএস, তো এগুলো সবকিছু আছে। তো এগুলো হচ্ছে তোমাদের কি, এগুলো হচ্ছে প্রাইভেট ওনারশিপ। এদের মালিক একজন হবে কিংবা 3-4 জন যারা বোর্ড অফ মেম্বার্স তারা হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের কি প্রাইভেট ওনারশিপ, যারা হচ্ছে প্রাইভেট কোনো একজন ব্যক্তি তাদের মালিক। তো তারপরে এটার পর হচ্ছে তোমাদের
যেটা মহারত্না কোম্পানি বললাম না, এটা কেন আমি একটু বোল্ড করে রেখেছি, কারণ কি হচ্ছে এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে মহারত্না কোম্পানি এখনো বর্তমানে আমাদের কটা আছে, আগে 7টা ছিল যখন আমি পড়তে স্টার্ট করেছিলাম, দিয়ে তারপরে এখন তোমাদের আর 3টা অ্যাড হয়ে গেছে। লেটেস্ট যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে পাওয়ার গ্রিডটা তোমাদের অ্যাড করা আছে, আর তাদের হেডকোয়ার্টার্স গুলো আমি এখানে পাশে পাশে লিখে দিয়েছি। সব হেডকোয়ার্টার্স গুলোই তোমাদের কোথায় আছে, দিল্লিতে আছে, শুধুমাত্র একটা কোল ইন্ডিয়া লিমিটেড, যেটা ওই যখন তোমরা কেউ যদি ডাব্লিউআইসিডিসিএল এর ইন্টারভিউ দিতে গেছিল ওখান থেকে ডিএলএফ ক্রস করলে না, তো ওখানে তোমাদের কোল ইন্ডিয়া লিমিটেড এর ওই হেডকোয়ার্টারটা ছিল ওই নিউ টাউন যে যেতে রাস্তাতে যেটা আছে তোমাদের ওই কোল ইন্ডিয়া লিমিটেড এর হেডকোয়ার্টার আছে। আর বাদ বাকি যেটা হিন্দুস্তান পেট্রোলিয়াম, এইচপি গ্যাস যেটা আছে না বাড়িতে কিংবা তোমরা তেল পাম্পে যাও, আর ভারত পেট্রোলিয়াম, এই দুটোর আছে তোমাদের মুম্বাইতে আছে। তো ফার্স্ট যেটা হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, যেটা হচ্ছে এনটিপিসি, হেডকোয়ার্টার দিল্লিতে আছে। ওএনজিসি যেটা বলছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন, সেটাও দিল্লিতে বসন্তকুঞ্জে আছে। এক্সাক্ট জায়গা মনে রাখা দরকার নাই, জাস্ট কোন মানে তোমাদের সিটিতে আছে সেটাই ইম্পর্টেন্ট। তারপরে সেল, সেটা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তারপরে ভেল, সেটা হচ্ছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, যেটা ট্রান্সফরমার তারপরে বড় বড় ট্রান্সমিশন লাইনসের যত কিছু তোমাদের জিনিসগুলো তৈরি হয় না সব এরাই তৈরি করে। তারপরে যে আইওসিএল মানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এটা তোমরা বুঝতেই পারছো, যেটা তোমাদের তেলের পেট্রোল, যেটা তোমরা পেট্রোল পাম্পে যাও না সব এইগুলোরই। তারপর হচ্ছে গেল মানে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তারপরে সিআইএল মানে কোল ইন্ডিয়া লিমিটেড। তারপরে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তারপরে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। তারপরে হচ্ছে পাওয়ার গ্রিড। পাওয়ার গ্রিড কি হচ্ছে, ফর এক্সাম্পল কোনো একটা ট্রান্সমিশন লাইন আসলো, তারপরে এখান থেকে তোমাদেরকে ডিস্ট্রিবিউট করে অন্য জায়গায় ভাগ করে দিতে হবে। তো এই কারেন্টের ডিস্ট্রিবিউশনটা কিংবা কারেন্টকে অন্য জায়গাতে ডাইভার্ট করা, এগুলো সবকিছু কাজ কি হচ্ছে তোমাদের তার যেগুলো ট্রান্সমিশনের কাজগুলো হচ্ছে সেগুলো সব পাওয়ার গ্রিডের কাজ হচ্ছে। ঠিক আছে, এটা ইলেকট্রিসিটির সঙ্গে রিলেটেড। তো এগুলো হচ্ছে তোমাদের কি টোটাল 10টা মহারত্না কোম্পানি। এবার এই যে 10টা মহারত্না কোম্পানি আছে, মহারত্না কোম্পানি কেমন করে হতে পারে কোনো একটা কোম্পানি, আর তারা তাদেরকে কারা রেগুলেট করে সবকিছু এখানে তোমাদের ডিটেলস বলে দিয়েছে, দেখে নাও। তো ফার্স্ট হচ্ছে ইউনিয়ন ক্যাবিনেট ডিক্লেয়ার্ড টু ক্রিয়েট মহারত্না স্টেটাস ফর পাবলিক সেক্টর যেগুলো কোম্পানিজ গুলো ছিল, পিএসসি যেগুলোকে বলা হয় কোম্পানিজ, অন 21 ডিসেম্বর 2009 এটা বলেছিল, দিয়ে কাম ইনটু ফোর্স কবে থেকে মহারত্না কোম্পানিজ গুলো স্টার্ট হয়েছে, 2010 থেকে স্টার্ট হয়েছে। তার মানে যে এনটিপিসি 2010 এ স্টার্ট হয়েছে, বিএল সেল এগুলো 2010 এ স্টার্ট হয়েছে না, তারা তো 1956 থেকে স্টার্ট হয়েছে, অনেক পুরাতন। কিন্তু আগে তাদেরকে মহারত্না স্ট্যাটাস গুলো দেওয়া হতো না, এই 2010 থেকেই মহারত্না স্ট্যাটাস গুলো দিতে স্টার্ট করা হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, এই যে কোম্পানিজ গুলো আছে এদেরকে রেগুলেট কারা করে, তো সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস সিপিএসই যাদেরকে বলা হয়, অ্যাডমিনিস্ট্রেটেড বাই দ্য মিনিস্ট্রি অফ হেভি ইন্ডাস্ট্রিজ এন্ড পাবলিক এন্টারপ্রাইজ, তারা তাদেরকে রেগুলেট করে। তারপর হচ্ছে পিএসইউ ইন ইন্ডিয়া উইথ আ নবরত্না স্ট্যাটাস, মানে মহারত্না তুমি কেমন করে হতে পারে, কোনো একটা কোম্পানি মহারত্না কেমন করে হতে পারে, ফার্স্ট তাকে নবরত্না স্ট্যাটাস হতে হবে। নেক্সট হচ্ছে কি লিস্টেড অন দ্য ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে লিস্টেড হতে হবে। তার উইথ দ্য অ্যাভারেজ নেট প্রফিট মোর দেন 5,000 crore, তার প্রফিটটা 3 বছরে 5,000 কোটি টাকা, কন্টিনিউয়াস 3 বছরে 5,000 এমন করে কোটি টাকা তার প্রফিট দেখাতে হবে। তারপরে অ্যাভারেজ অ্যানুয়াল টার্নওভার মানে এক বছরে তাকে তার টার্নওভার মানে কত খরচা হলো, তা পরে কত টাকা আসলো, এই সবকিছু টাকা লেনদেনটা টার্নওভার বলা হয়। এটা তার 25,000 টাকা দেখাতে হবে কন্টিনিউয়াস 3 বছর পর্যন্ত। তারপরে অ্যানুয়াল নেট ওয়ার্থটা 15,000 টাকা দেখাতে হবে কন্টিনিউয়াস 3 বছর পর্যন্ত। এটা যদি হয়ে যায় তাহলে এই 5টা ক্রাইটেরিয়া যদি সাকসেসফুলি ফিট হয়ে যায় তাহলে ওই কোম্পানিকে মহারত্না স্ট্যাটাসটা দিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে নেক্সট, টিল ডেট টোটাল কত মহারত্না কোম্পানি আছে, 10টা আছে, আর নবরত্না কোম্পানি 14টা আছে, আর মিনি রত্না কোম্পানি 74টা আছে, যেটা তোমাদের ক্যাটাগরি 1 আর ক্যাটাগরি 2 তে ভাগ করা আছে। তো এটা হয়ে গেলো তোমাদের পুরো কমপ্লিট নোটসটা। আজকে ক্লাসটা একটু ছোট হচ্ছে, 30 মিনিটে কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে ক্লাস নাম্বার 9 তোমাদের ব্যাংকিং আর আরবিআইটা স্টার্ট করাবো। তারপরে তোমাদের 10 নম্বর ক্লাস আগে থেকে আমি বলে দিচ্ছি, কি বলেছিলাম, 10টা আমি ক্লাস করাবো, তারপরে তোমাদেরকে একটা মকসেট নিব, যেটা আমি 10টা ক্লাস করিয়েছি সেটার উপর থেকে মকসেট হবে। তো ওটা আমি তোমাদেরকে বানাতে স্টার্ট করে দিয়েছি। তো তোমাদের আমি এক্সাম ডেট আমি কালকে যে ক্লাসটা করাবো আরবিআইটা, সেখানে আমি এক্সাম ডেটটা বলে দিব। ঠিক আছে, তো চলো স্টার্ট করি প্রিভিয়াস এর কোশ্চেনসটা। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইকোনমিক রিফর্মস যেটা হয়েছিল কখন হয়েছিল, ইকোনমিক রিফর্মস এই পিভি নরসিমহা রায় তোমাদেরকে বললাম না, ওটা 1991 হয়েছিল জুলাই মাসে। ঠিক আছে, তো কারেক্ট আনসার এখানে অপশন এটা হয়েছে। তারপর হচ্ছে কন্ট্রিবিউশন অফ সার্ভিস সেক্টর কাদেরকে বলা হয়, টারশিয়ারি সেক্টরকে বলা হয়। তাদের
কন্ট্রিবিউশন ইন্ডিয়ান জিডিপিতে কত 50% এর বেশি আছে, তো এখানে যেহেতু 50% এর বেশি কোনটা একটাই অপশন আছে 62%, এটা তখনকার প্রশ্ন ছিল, তখন 62% হয়তো হতো, তার জন্য 62%টা কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, মোর দেন 50% অফ ওয়ার্কিং পপুলেশন, যারা 50% থেকেও বেশি যারা কাজ করে ওয়ার্কিং পপুলেশন কোন সেক্টরে কাজ করে, তো ইন্ডিয়া ডিপেন্ড কোন সেক্টরে করে, মানে কন্ট্রিবিউশন এমপ্লয়মেন্টে সবচেয়ে বেশি কোথায় আছে, তোমাদের প্রাইমারি সেক্টরে আছে। তখনকার প্রশ্ন 2017 প্রশ্ন এটা, 50% তখন হতো, এখন কত আছে 42%-এর কাছাকাছি, 41.49% আছে। তো কি হচ্ছে এটা কারেক্ট আনসার কি হয়ে যাবে, তোমাদের প্রাইমারি সেক্টর হয়ে যাবে। সবচেয়ে বেশি এমপ্লয়মেন্ট প্রাইমারি সেক্টর দেয়, সবচেয়ে বেশি জিডিপি তে টারশিয়ারি সেক্টর দেয়। ঠিক আছে, তারপর হচ্ছে সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া, সার্ভিস সেক্টর টারশিয়ারি সেক্টরকে বলছি, জেনারেটস মোর দেন কত পার্সেন্ট তোমাদের জেনারেট করে জিডিপি, 50% থেকেও বেশি জেনারেট করে, তো 50% অফ জিডিপি। এগুলো অপশনস তখন ছিল। ঠিক আছে, এক্সাক্ট যে আনসার থাকবে এমনও না, তোমাদেরকে আন্দাজ মেরে আনসার একটা মারতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে নেক্সট, দ্য ইকোনমি মে বি অ্যানালিটিক্যালি ক্লাসিফাইড ইনটু, ইকোনমি কত ভাগে ভাগ করা আছে, 3 ভাগে ভাগ করা আছে, সেটা হচ্ছে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এটা কিন্তু তোমাদের টিক করা আছে। তারপর হচ্ছে শেয়ারস অফ দিস সেক্টর ইন ইন্ডিয়াস জিডিপি, ইন্ডিয়ার জিডিপি তে সবচেয়ে হাইয়েস্ট কে শেয়ার করে, সার্ভিস সেক্টর শেয়ার করে, যেটাকে আমরা টারশিয়ারি সেক্টর বলি। তারপর হচ্ছে ইন ডেভেলপমেন্ট ইকোনমি দ্য মেজর শেয়ার অফ এমপ্লয়মেন্ট অরিজিনেট ফ্রম ডেভেলপড ইকোনমি। ঠিক আছে, এখানে ডেভেলপ ইকোনমিতে সবচেয়ে এমপ্লয়মেন্ট কোন সেক্টর থেকে আসে, সেগুলো আমাদের এই তো টারশিয়ারি সেক্টর থেকে আসে। ঠিক আছে, ডেভেলপড ইকোনমি, ডেভেলপিং ইকোনমি আর ডেভেলপড ইকোনমিতে পার্থক্য আছে, টারশিয়ারি সেক্টর কারেক্ট আনসার হয়ে যাবে। তারপরে হচ্ছে নেক্সট, মিক্সড ইকোনমি ইজ ওয়ান, মিক্সড ইকোনমি কোনটাকে বলা হয়, where private and public economy units operate side by side, মানে পাবলিক আর প্রাইভেট দুজন একের পাশে দাঁড়ায়, মানে দুজন একসঙ্গে কাজ করে। তো এটা হচ্ছে তোমাদের মিক্সড ইকোনমি, যেটার এক্সাম্পল সবচেয়ে বেস্ট কি হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো এখান পর্যন্ত 30 মিনিটে তোমাদের ক্লাসগুলো হয়ে গেল। আর যদি আমার এফেক্টটা ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি বেশি ভালো হয়ে গেছে নিজের ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আর ভিডিওটা লাইক করলে করে দিও। আর যাই হোক, তোমাদের জন্য কোনো প্রশ্ন আছে তো আমাকে ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞেস করবা। আর এই ভিডিওর পর তোমাদেরকে, আজকে তো 30 মিনিটের ছোট ক্লাস হয়ে গেল, তো কালকে আমি আরবিআই ক্লাসটা করিয়ে দিব, ক্লাস নাম্বার 9টা। তারপরে তোমাদেরকে আমি সিলেবাসটা বলে দিব, মানে 10টা ক্লাসের সিলেবাস বলে দিব, তবে কবে আমি এক্সামটা নেবো সেটাও তোমাদেরকে টাইমটা বলে দেবো, সেই টাইমে সবাইকে লাইভ থাকতে হবে। তো আজকে ভিডিওর জন্য এতই। যদি আমার এফর্ট ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। দ্যাটস অল ফ্রেন্ডস, থ্যাংক ইউ।